বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন জুলাই সনদের প্রসঙ্গ। জুলাই সনদকে সংবিধান ও আদালতের ঊর্ধ্বে রাখার প্রশ্ন ঘিরে বিতর্ক। কি বলছে ঐকমত্য কমিশন? কারণ সাংবিধানিকভাবে যদি আমি স্বীকৃতি না দিই, তাহলে যেটা দাঁড়াবে যে ভবিষ্যতে কেউ একটু প্রশ্ন করবে যে এর বৈধতাটা কোথায়। আলোচনায় থাকছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ এবং লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, যুদ্ধবন্ধে দোনেৎস্কের পূর্ণ দখল চায় রাশিয়া, কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এই অঞ্চলের গুরুত্ব কতখানি? জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সেটি প্রকাশের পর এ নিয়ে নানা বিতর্ক হচ্ছে। প্রশ্ন উঠছে, জুলাই সনদকে কি সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাব করছে জাতীয় ঐকমত্য কমিশন? তবে কমিশন নাকচ করলেও আশ্বস্ত নন অনেকেই। কিন্তু জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে রাখার প্রশ্ন কেন আসছে, আর এটা নিয়ে প্রশ্নই বা কেন করা যাবে না? তাফসির বাবুর প্রতিবেদন। 23 অক্টোবর 2024 বঙ্গভবনকে কেন্দ্র করে ঢাকার রাজনীতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে, যার মূল কারণ এর একদিন আগে একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতির বক্তব্য, যেখানে রাষ্ট্রপতির বরাত দিয়ে বলা হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নেই। মূলত এরপরে শিক্ষার্থীরা বঙ্গভবন ঘেরাও করে তার পদত্যাগের আলটিমেটাম দেন। তবে সে সময় পদত্যাগ ছাড়াও সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচার সহ নানা দাবি তুলে ধরা হয়। বড় রাজনৈতিক দলগুলোর সরাসরি সমর্থন না পাওয়ায় সে যাত্রায় অবশ্য রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়নি। তবে সংবিধানসহ অন্যান্য সংস্কারের আলোচনা গতি পায়। পরে বিভিন্ন সংস্কার কমিশন গঠনের ধারাবাহিকতায় 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। এর 6 মাস পর সপ্তাহখানেক আগে সেই কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। কিন্তু সেই খসড়া প্রকাশ হওয়ার পর এটা নিয়ে আইনগত কিংবা রাজনৈতিক নানা প্রশ্নও উঠতে দেখা গেছে। জুলাই সনদ হলো, ঠিক আছে, খসড়া হলো, এটা চূড়ান্ত হলো, অনেক কথা লেখা থাকলো, কিন্তু এটা কেউ মানতে বাধ্য হবে আইনের মতো? আইন তো সংশোধ করে। আমি বা আপনি একটা কিছু লিখে দিলাম, বললাম যে দেশের সবাই এটা মেনে চলবে, আর না মেনে চললে এই পরিণতি হবে, এটা তো খালি সংসদ বলতে পারে। সংবিধান হতো সংজ্ঞাগতভাবে সর্বোচ্চ আইন, এর উপরে আর কোনো আইন থাকতে পারবে না। এখন আপনি যদি বলেন এটা সংবিধানের উপরে, তাহলে তো আর সংবিধান সর্বোচ্চ আইন থাকলো না। জুলাই সনদে সংবিধান, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত আছে। কিছু বিষয়ে দলগুলোর ঐকমত্য, আবার কিছু বিষয়ে বিভক্তি নিয়েই প্রাথমিক খসড়া চূড়ান্ত হয়েছে। কিন্তু এবার যে দুটি বড় প্রশ্ন উঠছে সেগুলো মূলত খসড়ার অঙ্গীকার নামায় করা প্রস্তাব নিয়ে। এর একটিতে বলা হয়েছে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সেক্ষেত্রে জুলাই সনদের বিধান বা প্রস্তাব প্রাধান্য পাবে। আর দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদের কোনো প্রস্তাব বা বিধান নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। প্রথমটির মতো এই দ্বিতীয়টি নিয়েও সমালোচনা হচ্ছে। আইনে প্রশ্ন তোলা যাবে না, এটা অনেক আইনে বলা থাকে, কিন্তু তারপরে আপনি সাংবিধানিক অধিকার তো আর রোধ করতে পারেন না। সো আমাদের তো সাংবিধানিক অধিকার আছে এবং আদালতেরও সাংবিধানিক কর্তব্য আছে যে কোনো বিষয়কে তাদের সংবিধানের আলোকে পর্যালোচনা করতে হয়। কুইক রেন্টাল আইন নামে পরিচিত, ওই যে জ্বালানি বিদ্যুৎ সরবরাহ আইন, ওইখানেও বলা আছে যে কুইক রেন্টালের কন্ট্রাক্টের ব্যাপারে আদালতের প্রশ্ন তোলা যাবে না, এটা তো অসাংবিধানিক। তো কোর্ট সাথে সাথে এগুলি খুব আমি বলবো যে সহজে শুনানি হয়ে বাতিল হয়ে যায়। অতএব আদালতে প্রশ্ন তোলা যাবে না, এটা আইনে থাকলে, এটা কোনো আইনে থাকতে পারে না। জুলাই সনদের কোনো প্রস্তাব যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয় কিংবা সংবিধানে কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে সেটা শেষ পর্যন্ত পাশ করতে হবে এই জাতীয় সংসদকেই। কিন্তু ভবিষ্যতে জুলাই সনদের কোনো প্রস্তাব এমনকি এই সংসদও যেন বাদ দিতে না পারে, সেজন্য এই জুলাই সনদকে আইনের ঊর্ধ্বে তো বটেই, সংবিধানেরও ঊর্ধ্বে রাখার কথা বলা হচ্ছে। কিন্তু এই ধরনের আইনি সুরক্ষার প্রয়োজন কেন হচ্ছে? কারণ সাংবিধানিকভাবে যদি আমি স্বীকৃতি না দিই, তাহলে যেটা দাঁড়াবে যে ভবিষ্যতে কেউ একটু প্রশ্ন করবে যে এর বৈধতাটা কোথায়। এই বৈধতা অর্জিত হয়েছে রক্ত দিয়ে, এই বৈধতা অর্জিত হচ্ছে প্রাণ দিয়ে, এই বৈধতা অর্জিত হচ্ছে নিপীড়ন মোকাবেলা করে। তো তাকে নিয়ে কেউ যদি একদিন আগামীকাল প্রশ্ন তুলতে যান, তাহলে সে প্রশ্ন তো বন্ধ করতে হবে আমাদের।
কিন্তু তাহলে এর জন্যই কি জুলাই সনদকে বিদ্যমান সংবিধানের উপরে রাখার কথা বলা হচ্ছে? এমন প্রশ্নে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে এটাও বলছেন তার ভাষায় বিদ্যমান সংবিধানে নেই বলেই যে সেটা প্রস্তাব করা যাবে না এমনটাও নয়। প্রথম কথা হচ্ছে যে এটাকে সংবিধানের ঊর্ধ্বে রাখা হয়নি। আমরা বারবার বলেছি যে এটা সাংবিধানিকভাবে তার একটা স্বীকৃতি দিতে হবে, এবং এর মধ্যে সংবিধানের অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিষয়ে সকল দল একমত হয়েছে, সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তাতে করে এটা সংবিধানের ঊর্ধ্বে উঠে যায় না। তো আগে যদি প্রথমেই আমি বলে নিই না এটা সংবিধানে যা আছে তাই থাকবে, তাহলে আর আলোচনার প্রয়োজন কি ছিল? ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ এখনই কোনো আইনি বাধ্যবাধকতা নয়, এমনকি একে সংবিধানের উপরে রাখা হচ্ছে এমন ধারণাও নাকচ করা হচ্ছে, যদিও বিএনপি এতে স্পষ্টতই আশ্বস্ত নয়। এখানে যে সমস্ত বিষয় অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে এগুলো দৃশ্যতই দেশের সংবিধান এর উপরে স্থান দেওয়ার মতো কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা আমার মনে হয় সমীচীন নয়। এখন আমাদেরকে এই চিন্তা করলে হবে না যে আমাদের দেশে কনস্টিটিউশন নাই, তখন কি করা হবে। কনস্টিটিউশন তো আছে, রাষ্ট্রও আছে, স্বাধীনতাও আছে। তো এই ক্ষেত্রে আমরা আইনি এবং বৈধ কি প্রক্রিয়ায় এই সমঝোতা দলিলটা গ্রহণ করতে পারি সেই চিন্তায় আমাদের করা উচিত। বিএনপি বলছে জুলাই সনদের সাংবিধানিক সুরক্ষা কিভাবে হবে সেটা ঠিক করতে আলোচনার কথা। ঐক্যমত্য কমিশনও একই কথা বলছে। এমনকি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের ভাষায় বাস্তবসম্মত পথ খুঁজে বের করার কথা বলছে। নতুন যে কমিটমেন্টগুলো রাজনৈতিক দলগুলো করতেছে সেটা যদি পরবর্তীতে রাজনৈতিক সরকার আদালত দ্বারা প্রভাবিত হয়ে অনেকগুলোকে বাতিল করে দেয় কিংবা এই কমিটমেন্টগুলোকে এক ধরনের অবৈধ ঘোষণা করে, তখন এখন যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে সেগুলো প্রশ্নের মুখে পড়বে। এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাও নানাভাবে প্রশ্নবিদ্ধ হবে। সেই জায়গার থেকে তাদের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা ইতিবাচক, কিন্তু এটা বাস্তবসম্মত কতটুকু এটা আরও অনেক সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞ যারা আছেন রাজনৈতিক দলগুলো সেটা আলাপ আলোচনা করে একটা চূড়ান্ত দিকে পৌঁছাতে হবে। একদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের আকাঙ্ক্ষা, অন্যদিকে সেই আকাঙ্ক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এই দুয়ে মিলেই জুলাই সনদের সুরক্ষার প্রশ্ন উঠছে। কিন্তু এর জন্য যে ধরনের প্রস্তাবনা দিচ্ছে ঐক্যমত্য কমিশন সেটা নিয়ে রাজনৈতিক দল তো বটেই, নাগরিকদের মধ্যেও ভিন্ন মত দেখা যাচ্ছে। ফলে সংসদের অবর্তমানে এসবের আইনি সুরাহা কিভাবে হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মিস্টার আহমদ, মহিউদ্দিন আহমদ, আমি আপনার কাছে প্রথমে যেতে চাই। কমিশন জুলাই সনদকে আইনি সুরক্ষা দিতে চায় ভবিষ্যতে এর বৈধতা নিয়ে প্রশ্ন ঠেকাতে, কিন্তু এভাবে রক্ষা কবচ দিয়ে প্রশ্ন তোলা ঠেকানো যাবে কিনা? কারণ আমরা প্রতিবেদনও দেখছিলাম, আইনজীবী সারা হোসেন বলছিলেন যে প্রশ্ন করা সাংবিধানিক অধিকার। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিকও বলছিলেন যে এটি মানতে বাধ্য হবে কি আইনের মতো। কি মনে হয় আপনার? ধন্যবাদ। না, আমরা তো জানি যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এখন এটা আমার কাছে পরিষ্কার না, কমিশন কি চাচ্ছে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে নাকি এটাকে একটা সুপার কনস্টিটিউশন হিসাবে একটা কিছু করতে। এই জিনিসটা ক্লিয়ার নেই। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে যদি একটা ব্রড কনসেনসাস না থাকে তাহলে কিন্তু এমনিতেই বিষয়গুলো খুব ভালনারেবল হয়ে যাবে। তো ইতিমধ্যে আমরা জানি যে অনেকগুলো সংস্কার প্রস্তাবে কোনো রাজনৈতিক দল আপত্তি দিয়েছে। তো সুতরাং ওইগুলি মানার ব্যাপারে তারা যদি পরবর্তীতে সংসদে যান, সরকার পরিচালনায় অংশ নেন, তাহলে ওই প্রস্তাবগুলি মানার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। তারা আগেই বলে দিয়েছেন যে এগুলোতে আমার আপত্তি আছে। তো সুতরাং কাগজে কলমে যাই থাকুক না কেন, এটার পেছনে যদি সবাই আন্তরিকভাবে সমর্থন দেন তাহলে এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর যদি এটা সর্বসম্মতভাবে এটা না হয়, কোনো একটি বা একাধিক গোষ্ঠী যদি সন্তুষ্ট না হয়, তাহলে এটা ঝুঁকি থেকেই যায় এবং পরবর্তীতে, এবং আমরা তো জানি জাতীয় সংসদে একটা নির্দিষ্ট, আমরা জানি যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা সংবিধান সংশোধনও করতে পারে। তারপরে আমরা যদি বলি যে না,
আপনার যদি সংবিধানের মৌল যে কাঠামো সেটা বদলানো যাবে না, ওটা বদলাতে হলে গণভোট লাগবে। তো আমাদের দেশে তো এর আগে অনেকবার গণভোট হয়েছে, হতে পারে গণভোটে হয়তো তেমন মানে ভোটার পার্টিসিপেশন হয় না। তাহলে কি প্রশ্নের সুযোগ থেকে যাচ্ছে বলছেন? হ্যাঁ, থেকে যাচ্ছে। ওই যে বললাম যে পলিটিক্যাল কনসেনসাস ছাড়া যদি কোনো কিছু হয়, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের ভোটেই যদি কিছু সিদ্ধান্ত হয় তাইলেও কিন্তু ঝুঁকি থাকে। এই জন্য একটা ব্রড কনসেনসাস দরকার এই ধরনের ইস্যুগুলোতে। সাব্বির আহমেদ, সংবিধানের উপর স্থান দেওয়ার যে একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, ঐকমত্য কমিশন যদিও একটা ব্যাখ্যা দিচ্ছে, মানে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং তাদের ব্যাখ্যা কতটা যুক্তিযুক্ত? আমি যতটুকু বুঝি, যেটা মহিউদ্দিন ভাইও বললেন যে সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দি কান্ট্রি। সংবিধানের পরে হচ্ছে জনগণ, এবং জনগণের যে নোবেল এক্সপ্রেশনই হচ্ছে সংবিধান। জনগণের ইচ্ছার বাস্তবায়নটাই হচ্ছে সংবিধান। যে এটার উপরে স্থান দেওয়ার কিছু নাই আমার মনে হয়। যে যেটা বলা হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি যে এই চিন্তাটা বারবারই ওই কনফিউশন থেকে আসতেছে যে এটা কি বিপ্লব নাকি মানে একটা পক্ষ এটাকে একটা বিপ্লবের দিকেই টেনে নিয়ে যেতে চাচ্ছে, যেখানে এটার অন্তর্গত যে স্পিরিটটা আমার কাছে মনে হচ্ছে যে এই সংবিধানকে অস্বীকার করে এইটাকে একটা সুপার কনস্টিটিউশনের মর্যাদা দেওয়া, ওই জায়গাটা থাকার ফলে ওই কনফিউশনটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমার মনে হয় যে এটা আমরা যদি ইংল্যান্ডের ইতিহাসের দিকেও তাকাই, যে 1215 সালের যে ম্যাগনা কার্টা বলেন, তারপরে পিটিশন অফ রাইটস, তো এইগুলো তো যদিও ইংল্যান্ডে লিখিত সংবিধান না, কিন্তু এগুলো সংবিধানের অংশ। হ্যাঁ, কিন্তু এগুলো সংবিধানের ঊর্ধ্বে না, এগুলো সংবিধানের অংশ। আমি এরকম কোনো উদাহরণ কোথাও দেখিনি যে সংবিধানের উপরে অন্য কোনো ডকুমেন্টকে স্থান দেওয়া হয়েছে, এরকম কোনো কোনো দলিল আমার জানা নাই আর কি। আমার মনে হয় যে এটা এক ধরনের কনফিউশন থেকেই তাদের মনের মধ্যে এটা কাজ করছে। মহিউদ্দিন আহমদ, বিএনপি জুলাই সনদকে এখনই আইনি ভিত্তি না দিয়ে মানে নির্বাচনের পরে নির্বাচিত সংসদের জন্য রেখে দেওয়ার পক্ষে, কিন্তু জামায়াত এনসিপির অবস্থান আবার দেখা যাচ্ছে ভিন্ন, এবং তারা নির্বাচনের আগে এটার একটা বাস্তবায়ন চায়। এই যে দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান এটাকে ঘিরে, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, যেহেতু একটা নির্বাচনের প্রশ্ন আছে সামনে, তো সেখানে সবগুলি দল কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সেই হিসাবে তারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকেই অনেক কিছুকে বিশ্লেষণ করে। এখন সাদা চোখে আমরা যেটা দেখি যে বিএনপি একটা বড় দল, আগে ক্ষমতায় ছিল, সর্বত্র তাদের কর্মী আছে, সংগঠন আছে, সুতরাং জনমনে একটা ধারণা আছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাদের সরকার গঠনের সম্ভাবনা বেশি অন্যান্যদের তুলনায়। তো সেই ক্ষেত্রে অন্যান্যদের স্টেকটা কি, এটা নিয়েও একটা সমস্যা আছে। সুতরাং আমার মনে হয় যে এগুলো নিয়ে বাদানুবাদ চলতে থাকবে। এটা এক ধরনের প্রেশার ট্যাকটিক্স। দলগুলো প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করার জন্য অনেক কথা বলবে, এমনকি সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য অনেক কথা বলবে, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই এই প্রেশার বাড়তেই থাকবে। কিন্তু অন্তর্বর্তী সরকার যদি সিরিয়াস হয় তাহলে তারা সময় মতন একটা নির্বাচন করিয়ে নেবে। এবং আমরা জুলাই ঘোষণার মধ্যে যে জিনিসটা দেখলাম যে তারা আশা করেছেন যে নির্বাচিত সরকার এটা সংবিধানের অন্তর্ভুক্ত করবে, এরকম একটা কথা আছে। তো জুলাই সনদের ব্যাপারেও তাই। সনদ মানে হচ্ছে, এটা তো এক ধরনের, আমরা বলি যে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে আমাদের দেশে, তো তার আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হলে তো একটা নাগরিক সনদ থাকা দরকার, যেখানে নাগরিকদের সমর্থন থাকা উচিত, সর্বশ্রেণীর সব পেশার নাগরিকদের, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু এখানে যেটা হচ্ছে, এখানে পুরো বলটা ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। তো রাজনৈতিক দলগুলো তো একমাত্র স্টেক হোল্ডার না, আমাদের দেশের একটা বিরাট অংশ তো দলবাজি করেন না, দলের বাইরে তাদের বিভিন্ন অবস্থান আছে, রাজনৈতিক অবস্থানও আছে। তো সুতরাং সব সিদ্ধান্তই রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো বসে বসে নেবেন, এইটারই বা আইনি ভিত্তি। তো সেজন্যই আমি মনে করি যে একটা নির্বাচন হলে পরে নির্বাচিত সংসদে গিয়ে, যদি আমরা এই নির্বাচন পদ্ধতিতে বিশ্বাস করি, আস্থা রাখি,
তাহলে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। এখন একটা মোটামুটি আমরা বলতে পারি যে একটা প্রস্তাবনা আকারেই সংস্থা আছে, এর বেশি বলা যাচ্ছে না। সাব্বির আহমেদ, যেটি মহিউদ্দিন আহমদ বলছেন, মানে আপনার কি মনে হয়, আপনিও কি বিষয়টাতে একমত? একটু আবার বলেন। না, মানে যেটি মহিউদ্দিন আহমদ বলছেন যে জনমানুষের যে একটা আকাঙ্ক্ষার বিষয় আছে এবং নির্বাচিত সরকার, সামনে নির্বাচনও আছে, রাজনৈতিক দলগুলো এক ধরনের দর কষাকষির মধ্য দিয়ে কি যাচ্ছে? আপনার কাছেও কি তাই মনে হয় যে একটা প্রেসার ক্রিয়েট করছে? হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে তাই মনে হয় যে এটা আসলে মানে যে প্রেশারটা দিচ্ছে জামাত বা বিএনপি, তাদের এটা এক ধরনের প্রেশার। আমার কাছে মনে হচ্ছে সামনের নির্বাচনকে সামনে রেখে তারা এই প্রেশারটা দিচ্ছে। এটাও হতে পারে যে তারা হয়তো কিছু কনসেশন চায় নির্বাচনকে সামনে রেখে। জামাতও হয়তো চায়, এনসিপি তো চাই, এটা বোঝা যায় তাদের বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ থেকে। তারা হয়তো চায় যে কিছু আসনে তাদের জন্য ছেড়ে দেওয়া হোক, এই ধরনের। আর যেটা হলো যে হ্যাঁ, আপনি এই যে জুলাই সনদ, এইটা নির্বাচিত সংসদে যেতেই হবে। তবে তার আগের একটা পর্যায়ে কিন্তু আছে, সেটা হলো আপনার প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে বিষয়গুলো মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা শুরু করা, এবং ধারাবাহিকভাবে এটা যখন আবার পার্লামেন্টে যাবে, পার্লামেন্টের প্রথম অধিবেশনে এটাকে অনুমোদন নিতেই হবে। কিন্তু সেখানেও কিছু আলাপ আলোচনার সুযোগ থাকবে বলে আমার মনে হয়। মহিউদ্দিন আহমদ, মত পার্থক্য আছে দলগুলোর মধ্যে, কিন্তু মত পার্থক্য থাকলেও মনে করা হচ্ছে যে দলগুলো বেশ চাপেই আছে, কারণ ক্ষমতায় যাওয়া, ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকা ইত্যাদি নানা ধরনের হিসেব নিকেশ তাদেরকে করতে হচ্ছে। ফলে একটা আলোচনা আছে যে তারা হয়তো ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সই করবে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে এই সনদ, এটার ভবিষ্যৎ কি হবে, কতটা গুরুত্ব থাকবে, সেটাও কি একটা বড় প্রশ্ন নাকি? না, এখানে যে প্রশ্নটি উঠলো সেটা হচ্ছে যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি এই মুহূর্তে চাচ্ছেন অনেকে, এবং আমার ধারণা ঐকমত্য কমিশনও সেটা চায়, অন্তর্বর্তী সরকারও সেটা চায়। তাহলে আইনি ভিত্তিটা কিভাবে দেবে? আইনি ভিত্তি দেওয়ার একটা, সবাই সনদে সই দিলেই তো হবে না। তাহলে এটা একটা উপায় হচ্ছে, এটা একটা অধ্যাদেশ জারি করে এটা করবে। এখন সেই অধ্যাদেশটি পরবর্তী সংসদে এন্ডোর্সড হতে হবে। এখন যদি আমাদের এখানে তো নানান রকমের চালাকি আছে, নানান রকমের মানে রাজনৈতিক খেলা আছে। এখন যদি এরকম হয় যে না, এই অধ্যাদেশ সংশোধন করতে হলেও একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যেটা হয়তো কোনো দলের নাই, সেই ক্ষেত্রে এটা থেকে যাবে। তো এখনো কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার না যে এটা আসলে অধ্যাদেশের মাধ্যমে এটাকে আপাতত ইয়ে করা হবে কিনা। তবে আমার যেটা মনে হয়েছে যে এই ব্যাপারে বিএনপি মানে প্রধানত নিমরাজি, এবং কিছু কিছু ব্যাপার আছে প্রস্তাবের মধ্যে যেগুলো তাদের দলীয় বিবেচনা বা দলীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক, সেগুলিতে তারা রাজি হচ্ছে না। এখন আমি তাদের কাছ থেকে বেশ সংযত আচরণ দেখছি, তারা খুব বেশি হইচই করছেন না, আপত্তি জানিয়ে যাচ্ছেন। স্ট্রিট এজিটেশনে যাওয়ার মতন ইচ্ছা তাদের আপাতত আছে বলে মনে হয় না। তারা চাচ্ছেন যে খুব দ্রুত একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচনের পথে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না হয়। আমার মনে হয় তাদের কৌশল হচ্ছে এটা। তো সুতরাং আমার মনে হচ্ছে যে জুলাই সনদে উইথ সার্টেন রিজার্ভেশনস তারা যদি সইও দেয়, এটা নিয়ে তারা খুব একটা ঝামেলা করবে না। তারা সংসদের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে, এবং তারপরে তো নানান রকমের সমীকরণ তৈরি হবে, পোলারাইজেশন হবে নানান রকমের, তখন দেখা যাবে। এই মুহূর্তে একটু মানে চূড়ান্ত ভাবে কিছু বলাটা খুবই কঠিন। সাব্বির আহমেদ, যেটি মহিউদ্দিন আহমেদ বললেন, মানে নির্বাচন, বিএনপি চাচ্ছে যে নির্বাচনটা হোক, তার মানে সেটা পরেরটা পরে দেখা যাবে। তাহলে কি রাজনৈতিক সরকারের হাতেই আপনার মানে আলটিমেট চাবিকাঠিটা রয়ে যাচ্ছে, এবং ক্ষমতার যে বিষয়টা? অতীত অভিজ্ঞতা তো তাই বলে আমাদেরকে, যে এটা আসলে রাজনৈতিক সরকারের হাতেই তো
ছিল, এটা আগেও সেভাবেই হয়েছে, যেগুলো আপনার সংসদে আলোচিত হয়েছে। তা আমি শুধু এটা বলি যে আমি জটিলতা দেখতে পাই সামনে আর কি, সেটা হলো যে যখন আপনি এই বিষয়গুলো বিল আকারে সংসদে নিয়ে আসবেন, আমি জানি না, কারণ এটা তো এই প্রস্তাবগুলো তো এসছে ঐক্যমত্য কমিশনের কাছ থেকে। তো যখন নির্বাচন হবে সেই নির্বাচনে তো 300 জনপ্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে। এখন তাদেরও তো একটা ইচ্ছা থাকতে পারে যে আমরা এই বিষয়গুলো আরেকটু দেখতে চাই, আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই। তখন কি জটিলতা তৈরি হয় সেটা আমাদের একটু দেখতে হবে সামনে আর কি। বিষয়টি এরকম না যে সংসদে তোলার সঙ্গে সঙ্গে এই বিষয়টা পাস হয়ে যাবে। আমি অন্ততপক্ষে যতটুকু আমার কমন সেন্সে বুঝতে পারছি আর কি, সংসদে উঠলো সবাই সব কিছু মেনে নিল, বিষয়টা তো সেরকম নাও হতে পারে। কারণ মানে জনগণের প্রতিনিধিরা তো এই জিনিসগুলো তাদের এগুলো নিয়ে তাদের কথা বলার অধিকার থাকবে এবং তারা এগুলো নিয়ে হয়তো কথা বলবেও, তাই না? আমি সেটি সুতরাং হ্যাঁ, তারপরেও আমি বলছি যে এটা আসলে রাজনৈতিক সরকারের হাতেই বিষয়টা চাবিকাঠি নিয়ন্ত্রণে রাখে। বৃহস্পতিবার ইউক্রেনের উপর 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। জুলাইয়ের পর একে সবচেয়ে বড় হামলা বলে জানাচ্ছে ইউক্রেনীয় কর্মকর্তারা। এতে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে একজন নিহত আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রান্সকারপাথিয়ায় আহত হয়েছেন অন্তত 15 জন। তার আগেই আলোচনায় ছিল ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগ, কিন্তু এজন্য দোনেৎস্ক দাবি করছেন পুতিন, যা সরাসরি নাকচ করেছেন জেলেনস্কি। কিন্তু এই অঞ্চলটি কেন এত গুরুত্বপূর্ণ? প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলাস্কা বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে দোনেৎস্ক ছেড়ে দিতে হবে। ইতোমধ্যেই অঞ্চলটির 70% দখল নিয়েছে রাশিয়া, ফলে পুরো দোনেৎস্ক দখলের অর্থ দাঁড়াবে অঞ্চলটির ওপর রাশিয়ার দাবি আরও পোক্ত করা, একই সঙ্গে নতুন করে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি এড়ানো। অন্যদিকে ইউক্রেন পশ্চিম দোনেৎস্ক থেকে সরে এলে কেবল ভূমি হারাবে না, বরং নতুন শরণার্থীর ঢল তৈরির শঙ্কার পাশাপাশি ভেঙে পড়বে ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকানোর অন্যতম প্রতিরক্ষা দেয়াল। ডনবাস ছাড়াও খেরসন, মাইকোলাইভ ও জাপোরিজিয়া রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব অঞ্চল দখল করলে কৃষ্ণ সাগরে রাশিয়ার নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে এবং পশ্চিম মুখে অগ্রসর হয়ে ওডেসা পর্যন্ত পৌঁছাতে পারবে। এতে কার্যত ইউক্রেনের কৃষ্ণ সাগরে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ক্রাইমিয়া তো আগেই রাশিয়া দখল ও সংযুক্ত করেছে, কিন্তু এর সঙ্গে লুহান্স্ক, দোনেৎস্ক, জাপোরিজিয়া ও খেরসন দখল করলে রাশিয়া কার্যত ইউক্রেনকে এক প্রকার আটকে দিতে সক্ষম হবে। এছাড়াও দোনেৎস্ক শহর উঁচু ভূমিতে অবস্থিত, সেখান থেকে পশ্চিমের পুরো অঞ্চল ঢালু, ফলে প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেনের জন্য তা সুবিধাজনক নয় বলেও সতর্ক করেছেন স্থলযুদ্ধ বিষয়ক গবেষক নিক রেনল্ডস। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত 11 বছর ধরে বিপুল সময়, অর্থ ও শ্রম বিনিয়োগ করে পশ্চিম দোনেৎস্ক জুড়ে প্রায় 50 কিলোমিটার দীর্ঘ এক প্রতিরক্ষা বেল্ট গড়ে তুলেছে ইউক্রেন। ফলে তাত্ত্বিকভাবে যদি ভাবাও হয় যে শান্তি চুক্তি হলে ইউক্রেন তার প্রতিরক্ষা লাইন আরও পশ্চিমে সরিয়ে নিতে পারে, তাহলে ইউক্রেনকে আবারও এসব প্রতিরক্ষা কাঠামো তৈরি করতে হবে, যা কল্পনা করাও কঠিন বলেই মত মিস্টার রেনল্ডসের। আর ভলোদিমির জেলেনস্কি তো বলেই দিয়েছেন, ইউক্রেন কোনোভাবেই ডনবাস রাশিয়াকে ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধবিরতিতে যাবে না, কারণ পূর্বাঞ্চল ছেড়ে দিলে সেই ভূখণ্ড ব্যবহার করেই রাশিয়া ভবিষ্যতে নতুন হামলা করবে। ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। 20 আগস্ট ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রযুক্তিগত ও কার্যকরী মানদণ্ড সফলভাবে পূরণ হওয়া ছাড়াও দীঘা থেকে শুরু করে বাংলাদেশের আকাশে পর্যন্ত এই উৎক্ষেপণ চোখে পড়েছে বলে দাবি করেছেন অনেকে। এখন প্রশ্ন উঠেছে, এই অগ্নি 5 কতটা শক্তিশালী? অগ্নি 5 হলো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভারতের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। অগ্নি 5 এর দৈর্ঘ্য 17 মিটার, প্রস্থ 2 মিটার এবং ওজন প্রায় 50 টন। ক্যানিস্টার ভিত্তিক উৎক্ষেপণ প্রযুক্তি থাকায় এটি সহজে পরিবহনযোগ্য এবং যে কোনো স্থানে দ্রুত মোতায়েন করা যায়।
5000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারা এই অগ্নি 5 পাকিস্তান, চীন ছাড়াও ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ভবিষ্যতে 8000 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব, যার মাধ্যমে আমেরিকা বাদে প্রায় অর্ধেক বিশ্বকে টার্গেট করা যেতে পারে। অগ্নি 5 এর গতি ম্যাক 24, অর্থাৎ শব্দের গতির 24 গুণ। এই গতি শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থা ক্যানিস্টার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি 3 ধাপের সলিড ফুয়েল ইঞ্জিন দ্বারা চালিত, যা উৎক্ষেপণের সময় স্থিতিশীলতা এবং শক্তি নিশ্চিত করে। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস প্রযুক্তি। এর ফলে একবার উৎক্ষেপণ করা হলে এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বা একই লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড নিক্ষেপ করতে পারে। 1.5 টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে অগ্নি 5 এর, যা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় প্রাপ্তি। এই ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ প্রযুক্তি, প্রোপালশন সিস্টেম, রকেট, উন্নত নেভিগেশন 100% দেশীয়। অগ্নি 5 সফলভাবে পরীক্ষা করার মাধ্যমে ভারত বিশ্বের সেই বাছাই করা 8টি দেশের তালিকায় যোগ দিয়েছে যাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। আর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস প্রযুক্তিতে ভারত 6ষ্ঠ দেশ হিসেবে এই সক্ষমতা অর্জন করল। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল শুধু ভারতের প্রতিরক্ষাই নয়, বরং কূটনৈতিক প্রভাবও অনেক গুণ বাড়িয়ে দেবে। কারণ এখন ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক, শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে প্রভাবশালী হয়ে উঠেছে। 2022 সালের ফেব্রুয়ারি অনেকটা বলে কয়ে ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া। ইউরোপের উঠানে বেঁধে যায় যুদ্ধ। তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্ক করে দিয়েছিলেন এই যুদ্ধ আর এর ফলাফল হবে এশিয়ার ভবিষ্যতের বার্তাবাহক। তার ইঙ্গিত ছিল স্পষ্ট, যেমন ইউরোপকে রাশিয়ার দখলদারিত্বের হুমকির মুখে পড়তে হচ্ছে, তেমনি এশিয়াও চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আছে, যা মহাদেশ দুটির জন্যই গভীর প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধ কিভাবে এশিয়ার প্রভাব ফেলছে, কিংবা ইউক্রেনই কি এশিয়ার ভবিষ্যৎ হয়ে উঠছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ 3 বছর পেরিয়েছে। এখন কিশিদার সেই সতর্ক বার্তা আরো ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন যেন তিনি শান্তির বিনিময়ে কিছু ভূখণ্ড ছেড়ে দেন। সেই শান্তি কতদিন টিকবে তাও আবার অনিশ্চিত। একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদেরও একই পথে চলতে বলছেন। এশিয়ার জন্য এটা বড় প্রশ্ন তোলে, আমেরিকা কি এখনো ইন্দো প্যাসিফিকে নির্ভরযোগ্য নিরাপত্তা সঙ্গী হিসেবে থাকবে? 2022 সালের জুনে শাংরি-লা ডায়ালগে কিশিদা বলেছিলেন, আজকের ইউক্রেনই হতে পারে আগামীকালের পূর্ব এশিয়া। এটা ছিল জাপানের বহুদিনের অবস্থানেরই প্রতিফলন, আন্তর্জাতিক নিয়ম ভিত্তিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার এবং এর আঞ্চলিক সংস্করণ মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সহ জাপানের নেতারা বহু বছর ধরে চীনের উত্থানের জবাব দিতে এই ধারণার জন্য বৈশ্বিক সমর্থন গড়ে তোলার চেষ্টা করেছেন। জাপান শুধু পশ্চিমাদের অবস্থানকেই সমর্থনই করেনি, বরং সক্রিয় অংশগ্রহণও করেছে। ওয়াশিংটনের ডাকে সাড়া দিয়ে টোকিও, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2022 সালের ন্যাটো সম্মেলনে যোগ দেয়। এতে বার্তা দেওয়া হয়েছিল যে ট্রান্স আটলান্টিক নিরাপত্তার সঙ্গে এশিয়ার উদ্বেগও জড়িত। কিন্তু এই এশিয়া প্যাসিফিক চতুষ্টয়ে বা AP4 এর জন্য সেই সিদ্ধান্ত এখন ভুল মনে হচ্ছে, কারণ ট্রাম্প বাইডেনের ইউক্রেন নীতি থেকে সরে গিয়ে তাদের এক প্রকার ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। এটা অবশ্য আমেরিকার ভূকৌশলগত অবস্থানের ভঙ্গুরতাও দেখায়। অন্যদিকে এশিয়ার অনেক দেশ ভিন্ন পথে হেঁটেছিল। চীন, ভারত ও অধিকাংশ দক্ষিণ পূর্ব এশীয় দেশ সরাসরি রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। তখন তাদের এটাকে সতর্কতা কৌশল মনে হলেও এখন সেটাই যেন দূরদর্শী মনে হচ্ছে, কারণ ওয়াশিংটন ইউক্রেনকে বলি দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার পথে যাচ্ছে বলেই ধারণা সবার। ফলে এর মানে এশীয় নেতারা বলতে পারছেন যে তারা পশ্চিমাদের চাপের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এতে কি হলো? এশিয়ার নিজস্ব নিরাপত্তাজনিত সমস্যা বরং আরো জটিল হয়েছে। এখানে চীনের প্রভাব রাশিয়ার ইউরোপীয় প্রভাবের চেয়ে অনেক বেশি। রাশিয়া ইউরোপের প্রান্তে থাকলেও চীন
এশিয়ার কেন্দ্রে বসে আছে। অনেক দেশের সঙ্গে তার দীর্ঘ স্থল সীমান্ত ও কৌশলগত জলসীমা রয়েছে। বেশিরভাগ সীমান্ত সমস্যা চীন মিটিয়ে ফেললেও ভুটান ও ভারতের সঙ্গে এখনো অমীমাংসিত। বিশেষ করে হিমালয়ে চীন কি আরো আক্রমণাত্মক হবে না, সে প্রশ্ন উঠছে। সমুদ্র নিয়ে তো উদ্বেগ আরো গভীর। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে তাদের পুরনো বিরোধ চলছে। ইউক্রেনের সীমান্ত দখলের নিয়ম ভাঙা যদি শাস্তি ছাড়া থেকে যায়, তবে সেটা বেজিংকেও উস্কে দিতে পারে। যদি রাশিয়া জোর করে দখল করা ভূখণ্ড রেখে দিতে পারে, এমনকি ট্রাম্প ও তার দূত স্টিভ উইটকফ যদি আরো এলাকা রাশিয়াকে উপহার দিতেও রাজি থাকেন, তাহলে চীনের প্রতিবেশীরা ভীত হবেন যে একই কৌশল সমুদ্রে প্রয়োগ হতে পারে। তাইওয়ান, বিশেষ করে হংকং এর দখলের পর যে আগে থেকেই চাপের মুখে আছে, তারা আরো বিপদের মুখে পড়তে পারে। ইউক্রেনের রাশিয়ার দখলকে পুরস্কৃত করে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে তা চীনের আগ্রাসন বাড়াবে। তবে বেইজিং এরও দুশ্চিন্তার কারণ আছে। ট্রাম্প রাশিয়া চীনকে স্বাভাবিক শত্রু বলেছেন এবং বাইডেনকে অভিযুক্ত করেছেন তাদের একসাথে ঠেলে দেওয়ার জন্য। তিনি চান মস্কোকে বেইজিং থেকে আলাদা করতে। যদিও পুতিন ও শি জিনপিং এর কোনো সীমাহীন অংশীদারিত্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, তবু ট্রাম্পের খেলা মস্কো ও ওয়াশিংটনকে বেজিং এর সঙ্গে আলাদাভাবে ডিল করার সুযোগ করে দিতে পারে। ভারতের জন্য এতে খুব একটা স্বস্তি নেই। দীর্ঘদিন ধরে দিল্লি বলছে পশ্চিমাদের চাপই রাশিয়াকে চীনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এবার যদি আমেরিকা রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তবু ভারতের কোনো কৌশলগত সুবিধা নেই, বরং সমস্যা বেড়েছে। ওয়াশিংটন ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে নিশানা করছে, অথচ একই কাজ করা চীনকে ছাড় দিচ্ছে। আরো খারাপ হলো, ট্রাম্প আবার শি জিনপিং এর সঙ্গেও ঘনিষ্ঠ হতে চাইছেন। ফলে এশিয়া জুড়ে মার্কিন মিত্র ও অংশীদারদের গুরুত্ব কমে যাচ্ছে। এভাবে ট্রাম্পের নীতি উদ্বেগজনক নজির তৈরি করছে। ইউরোপে তিনি ইউক্রেনের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন মিত্রদের মাথার উপর দিয়ে, আর তাদের সেটা মেনে নেওয়া তো বটেই, এমনকি খরচও বহন করতে বলছেন। এশিয়ার বিষয়টা আরো কঠিন, কারণ এখানে নিরাপত্তা ব্যবস্থা মূলত দ্বিপাক্ষিক জোটের উপর দাঁড়িয়ে আছে। ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী বহুপাক্ষিক প্রতিষ্ঠান নেই, তাই ওয়াশিংটনের নীতি বদল এখানে আরো বিপজ্জনক। এর পাশাপাশি ভুল হিসাবে ঝুঁকিও রয়েছে। ট্রাম্প চীনের শক্তিকে অবমূল্যায়ন করছেন আর ভেবে নিচ্ছেন আমেরিকা একাই বেজিংকে সামলাতে পারবে। এতে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো মিত্ররা আরো অনিশ্চয়তায় পড়ছে। ইউক্রেন নিয়ে ট্রাম্পের কূটনীতি দেখিয়ে দিয়েছে তার আমেরিকা ফার্স্ট নীতির প্রকৃত রূপ। দ্বিতীয় মেয়াদের শুরুতেই এশিয়া দেখছে কিভাবে বাণিজ্যে মিত্রতার চেয়ে জাতীয়তাবাদকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এখন আবার নিরাপত্তার ক্ষেত্রেও একই ঝুঁকি দেখা যাচ্ছে। মিত্রদের স্বার্থ বলি হতে পারে যদি তা ট্রাম্পের চীন ও রাশিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্কের পরিকল্পনার সঙ্গে না মেলে। কৃষিদের সতর্ক বার্তা ছিল আন্তর্জাতিক নিয়ম ভাঙার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু ট্রাম্পের আমলে এর মানে পাল্টে গেছে। এখন এর অর্থ দাঁড়াচ্ছে আমেরিকার উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। এশিয়ার মিত্রদের জন্য শিক্ষা হলো, ভবিষ্যতে হয়তো তাদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরো বেশি করে নিজেদের কাঁধেই নিতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।